আরে এখানে এসে তো গেছি, কিন্তু জানি না কেন কোনো ফার্ম হাউসে খুঁজে পাচ্ছি না যেখানে আমরা অ্যাটলিস্ট এক সপ্তাহ থাকতে পারবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কোথাও না কোথাও আমরা বাসস্থান পেয়েই যাব। বাবু মশাই, আপনারা কি থাকার জন্য জায়গা খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সূর্য মাইতি, আর আমি এখানকারই বাসিন্দা। আমাদের একটা পুরনো কিন্তু একটা আলিশান ফার্ম হাউস আছে, যেটা শহরের একদম কোণে রয়েছে। দুটো কাপলস তাদের হলিডে এনজয় করার জন্য মানালি গেছিল, যেখানে তারা কোথাও থাকার জন্য হোটেল রুম খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা লোক তাদের কাছে আসে আর তাদেরকে এটা অফার করে বলে যে আপনারা চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারেন। ভাড়া প্রায় অর্ধেক ছিল, আর এতেও ভালো কথা এটা ছিল যে তার ফার্ম হাউস অনেক বড় আর আলিশান ছিল। কিন্তু প্রত্যেক সুন্দরতার পেছনে কোনো না কোনো মারাত্মক শক্তি লুকিয়ে থাকে। দেখুন সাহেব, এই বাড়ি তো যথেষ্ট ভালো, কিন্তু প্লিজ এখানে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, আর বেসমেন্টের দরজাটা সব সময় বন্ধ রাখবেন। আমরা কি করব আর কি না করব এর চিন্তা আপনি করবেন না, আপনি আপনার ভাড়া পেয়ে যাবেন, এইসবে নাক গলাবেন না। সুশান্ত হোম ওনার সূর্য মাইতির কথাগুলোকে একেবারে এড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আজ ট্রাভেলিংয়ের কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এই কারণে সবাই তক্ষুনি বিছানায় উঠে শুয়ে পড়ে। রাত 12টার সময় হঠাৎ করে জোরে গো গো আওয়াজ শুনতে পাওয়া গেল। কোনো জন্তু ছিল না যে জোরে জোরে গো গো করছিল, আর এই আওয়াজগুলো বারবার আসছিল। প্রিয়া, ওঠো, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আওয়াজ খুব আজব আর ভীতিকর মনে হচ্ছে। কোনো আদমখোর জন্তু ছিল যার বারবার গো গো আওয়াজটা চারজনের ঘুম নষ্ট করে দেয়। আর তারপর সবাই লিভিং এরিয়াতে পৌঁছে যায়। ও শিট, বাড়িওয়ালার 15টা মিস কল, এমনকি ঝড় এসে গেল। ওই হাউসের ওনার ওকে 15টা মিস কল দিয়েছিল। গভীর আর ক্লান্তিকর ভরা ঘুম আর ফোন সাইলেন্ট থাকার কারণে ও ফোনটা দেখে উঠতে পারেনি। এই কারণে ও ওনারকে কল ব্যাক করল। হ্যালো, আরে মাইতি বাবু, এমন কি হয়ে গেল যে আপনি এতগুলো মিস কল দিয়েছিলেন? সাহেব, আপনারা আজ ভুল সময় ভুল জায়গায় এসে গেছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু টাকার লোভে আপনাকে ওই ফার্ম হাউসের সত্যি কথাটা খুলে বলিনি। সবার প্রথমে আপনি গিয়ে বেসমেন্টের দরজাটা বন্ধ করুন, কারণ আমার পরে মনে করেছে যে ওই দরজা তো খোলাই রয়ে গেছে। ওই শয়তান ওখান থেকে যখন খুশি বেরোতে পারে। কে শয়তান? আপনি কি যা তা বলছেন? এই বলে ফোন নিজের থেকেই কেটে গেল। বাড়িওয়ালা খুব দরকারি একটা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আফসোস আজ ভাগ্যটা ওদের সাথে ছিল না। কি হলো সুমিত? কি হয়েছে? বেসমেন্টের ব্যাপারে কথা বলছিলেন যে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, না হলে ওই শয়তান ওখান থেকে যখন ইচ্ছে বেরিয়ে পড়তে পারে। এই মাইতি বাবুও না, এই জন্যই আমি ওর ওপর তখন রেগে গেছিলাম। এটা ইয়ার্কি করার সময় হলো নাকি? এরপরে আরো একটা জোর আওয়াজ পুরো ফার্ম হাউসে গর্জন করতে লেগে যায়। ভাই, তোমরা থামো, আমি জাস্ট এক্ষুনি দেখে আসছি যে বেসমেন্ট থেকে এই আওয়াজগুলো আসছে না তো। সুমিত দৌড়তে দৌড়তে বেসমেন্টের দিকে চলে যায়, আর দরজা বন্ধ করার জন্য ও বেসমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই সুমিতের একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। ও শিট, সুমিত, সুমিত! সবাই সুমিতকে আওয়াজ দিতে দিতে বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তখন তাদের হোশ উড়ে যায়, ওদের হাত, পা, জিভ সব একসাথে কাঁপতে শুরু হয়ে যায়। সুমিত, এসব কি হয়ে গেল ভগবান? চুপ হয়ে যাও নিধি,
সত্যি এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমি এই শয়তানকে ছাড়বো না। এখনের জন্য শান্ত থাকো, কারণ হালকা আওয়াজ পেয়ে গেলে আমাদেরও একই অবস্থা হবে যেটা সুমিতের হয়েছে। ওরা সবাই সুমিতের আওয়াজ শুনে বেসমেন্টে গেল, আর ওরা দেখলো একটা 7 ফুটের মনস্টার উল্টো দিকে ঘুরে সুমিতের ঘাড় ধরে কামড় দিয়ে যাচ্ছিল। গায়ে কাঁটা দিয়ে দেওয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 জন আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। ওরা 3 জন এখন এক্সিট গেটের কাছে পৌঁছে গেছিল, কিন্তু তখনই ওই মনস্টার একদম ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায় আর নিজের তরোয়াল দিয়ে সুশান্তের মাথাটাকে এক মুহূর্তে ওর শরীর থেকে আলাদা করে দিল। এর আগে ওই মনস্টার নিধি আর প্রিয়ার দিকে এগোতো, একটা বড় ফায়ার স্মোক ছিল, সেটা তখন পুরো ঘরে ছড়িয়ে যায়। এই জন্য সেই শয়তানটা পেছনে যেতে লাগলো। এমন মনে হচ্ছিল তার ওই জিনিসটার থেকে ভয় লাগছিল। তখনই দরজায় এসে দস্তক দিল। দরজা খোলো, এটা আমি, মাইতি। ওরা দুজন খুব বেশি ভয় পেয়ে গেছিল। দরজা খোলার পর ওরা বাইরে বাড়ির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে, তারও এইসবের জন্য চোখে জল ছিল। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এটা যে শয়তানের সাথে আপনাদের মুখোমুখি হয়েছিল, ও আসলে এমন একটা শয়তান যে মানুষের দেহের পুরো রক্ত চুষে খেয়ে ফেলে। যদি ও একটুও কারোর রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে ও গো গো আওয়াজের দ্বারা তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের চারা বানিয়ে তার সাথে আসা প্রত্যেকজনকে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এমনিতে আজ রাইডিং এর সময় সুমিতের পা ছিলে গেছিল। হতে পারে যে সেই রক্তের গন্ধটাই ওই শয়তানটা পেয়ে গেছিল। হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এই শয়তানকে আগুন আর তার ধোঁয়ার থেকে খুব ভয় পায়। এই হাউসের বেসমেন্টেই ওরা আসল আড্ডা, যেখানে ও লুকিয়ে থাকে আর তার শিকার করা শরীরগুলোকে ঝুলিয়ে রাখে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর থেকে ওরা 3 জন ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ছাপ আজও তাদের জীবনে ঘাত লাগিয়ে বসে আছে, যে যদি সেই রাতে তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকতো, তাহলে ওই মৃত্যু শয়তান তাদেরকে শেষে কি ভয়ঙ্কর মৃত্যু দিত। শুকিয়ে যাওয়ার কারণে একটা গ্রাম পুরোভাবে নষ্ট হয়ে যায়। ওই গ্রামে একটাও মানুষ জ্যান্ত বাঁচেনি। গ্রাম যেখান থেকে জল পেত সেই পুরনো কুয়োটাও শুকিয়ে গেছিল। এক রাতে ওই কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কুয়োর ভেতরে একটা ডাইনি নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর সে কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওই বাচ্চা খিদের জ্বালায় কাঁদছিল। এখন ডাইনি ওকে দুধ খাওয়াতে পারছিল না, কারণ খিদের জ্বালায় সে মরে যাচ্ছিল। সে নিজের বাচ্চাকে ওপরে তুলে দিল আর পুরো জোর লাগিয়ে কুয়োর বাইরে ছুঁড়ে দিল। ওই বাচ্চা কুয়োর বাইরে মাটিতে পড়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। আমি আর বাঁচবো না, কিন্তু আমাকে কথা দে যে তুই আমার প্রতিশোধ অবশ্যই নিবি। ক্ষুধার্ত শয়তান হয়ে সবাইকে খেয়ে ফেলবি। ডাইনির বলা শেষ হওয়া মাত্রই কুয়োর পাথর নড়তে লাগলো আর বাচ্চার কান্না আরও বেড়ে গেল। কুয়োর সব পাথর এক এক করে ডাইনির ওপরে পড়তে লাগলো, আর দেখতেই দেখতে পুরো কুয়ো পাথর দিয়ে ঢাকা হয়ে যায়।
ডাইনির মরে যাওয়ার পর ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ওখান থেকে উধাও হয়ে গেল, আর তারপর কখনো দেখা যায়নি। ওই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সবাই তাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। সব নিয়ম টিয়ম পুরো হয়ে গেছিল, আর এখন তাকে আগুন দিতেই যাচ্ছিল। একটা লোক তাকে আগুন দিল। আশেপাশে থেকে লোকেদের কান্নার আওয়াজ আসছিল। হঠাৎ সেই কাঁদতে থাকা বাচ্চা উড়তে উড়তে এলো আর মৃতদেহের ভেতরে ঢুকে পড়ল। এই ঘটনা এত দ্রুত হলো যে কেউ কিছুই বুঝতে পারল না যে আসলে হলোটা কি। কিন্তু কিছুক্ষণ পর সব কাঠ পড়তে লাগলো, কিন্তু মৃতদেহের উপরে কিছুই প্রভাব পড়ছিল না। ওখানকার সব লোকেরা ভয় পেতে লাগলো। সব কাঠ জ্বলে যাওয়ার পর ওই লাশ নিজের থেকেই উঠতে লাগলো, কিন্তু তার পায়ের ওপরে ওই আগুনটা তেমনই ছিল। লাশ উঠে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে ওখানের সব লোকেরা দৌড়ে পালিয়ে গেল। খাবার চাই। ওই মরে যাওয়া লোকটার মধ্যে ডাইনির সেই বাচ্চারা প্রবেশ করে ফেলেছিল, আর এখন সেই ক্ষুধার্ত শয়তান হয়ে নিজের মায়ের প্রতিশোধ নিতে এসেছিল। ওই শয়তান জ্বলে যাওয়া কাঠ খেয়ে ফেলল, আর এখন সে কোনো মানুষকে খাওয়ার জন্য দৌড়তে লাগলো। ও একটা লোককে ধরে তুলল আর নিজের পায়ের আগুন দিয়ে তাকে জ্বালাতে লাগলো। তার শরীর পুরোভাবে জ্বলে যাওয়ার পর শয়তান তাকে খেয়ে ফেলল। শয়তান গ্রামে এক মহাবিপদের মতো ঝাঁপিয়ে পড়ল, আর সে কাউকে ছাড়ল না। মহিলা, বাচ্চা, বুড়ো, যুবক সবাইকে পুড়িয়ে খেতে লাগলো। চারিদিক থেকে গ্রামবাসীদের চিৎকার শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ পর পুরো গ্রাম শান্ত হয়ে গেল, কারণ সবাইকে এই শয়তানটা খেয়ে ফেলেছিল। কিন্তু সে এখনো ক্ষুধার্ত ছিল। সে নিজের আশেপাশে দেখতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর ভয়ঙ্কর আওয়াজ শুনে গাছের পেছনে লুকিয়ে থাকা একটা লোক ওখান থেকে পালাতে লাগলো। আর তখনই শয়তানের নজর ওই লোকটার উপরে পড়ে যায়। শয়তান ওই লোকটাকে পালাতে দেখে ফেলে। ওই লোকটা আরো জোরে দৌড়তে লাগলো, কিন্তু শয়তানের মোকাবিলা করতে পারল না, আর সে ধরা পড়ে গেল। তুমি এই গ্রামে শুধু একা বেঁচে রয়েছ, নাকি আরো কেউ আছে? আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। আমার খিদে এখনো অবধি শান্ত হয়নি, সেই জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না। আমাকে খাওয়ার পর তুমি কি খাবে, আর কাকে খাবে? শয়তান চিন্তায় পড়ে গেল, আর হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। তুমি সেটার চিন্তা করো না, আমার খিদে শুধু মানুষদের খেলেই পুরো হয় না, আমি জন্তুদেরও ধরে খেতে পারি। তাহলে যাও, জন্তুদের খাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ওই লোকটা যখনই ওই শয়তানের পায়ে পড়ার জন্য নিচে ঝুঁকলো, পায়ের আগুন তাকে জ্বালাতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে পুরোভাবে জ্বলে গেল। মূর্খ মানুষ, তাও আবার আমার আগুনে জ্বলে গেল। শয়তান ওই লোকটাকেও খেয়ে ফেলল, কিন্তু তার খিদে এখনো অবধি শান্ত হয়নি। আরো খাবার চাই। মানুষদেরকে খাওয়ার পর ওই শয়তান এবার জমির দিকে এগিয়ে গেল। সে সব জমিতে আগুন লাগিয়ে দিল, যে কারণে অনেক গাছ আর জন্তু জানোয়ার জ্বলে গেল। সে ওদের সবাইকে খেয়ে ফেলল, কিন্তু তবুও তার খিদে শান্ত হচ্ছিল না। এইভাবেই চলতে চলতে ওই শয়তান গোটা গ্রামকে খেয়ে ফেলল। মাটি পুরোভাবে জ্বলে গেছিল। আর তখনই একটা গাড়ি এসে ওই শয়তানের কাছে এসে থেমে যায়। সেটা থেকে একটা ছেলে নামলো, আর ভয়ের চোখে ওই শয়তানকে দেখতে লাগলো। কাকা, এটা তোমার কি হয়ে গেছে? আমাকে তো তোমার মরার খবর দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো। আরো খাবার।
শয়তানের আওয়াজ শুনে ছেলেটা খুব ভয় পেয়ে যায় আর পেছনে যেতে লাগলো। তোমার আওয়াজ তো এরকম ছিল না, আর তোমার পা জ্বলে যাচ্ছে। আমার কাছে এসো। ছেলেটা পালাতে লাগলো আর ওই শয়তানটা তাকে ধরে ফেললো আর আগুনে জ্বালাতে লাগলো। ছেলেটার চিৎকারের আওয়াজ দূর দূর অবধি পৌঁছে গেছিল। শয়তান তাকে খেয়ে ফেললো। ছেলেটাকে খাওয়ার পর তার নজর ওর গাড়িটায় পড়ল। সে গাড়ির ওপরে ঝাঁপ দিল আর গাড়িটাকে জ্বালাতে লাগলো। যখনই গাড়িতে আগুন ধরল, কিছুক্ষণের মধ্যে গাড়ি ফেটে গেল। গাড়ির সাথে সাথে শয়তানের শরীরেরও টুকরো টুকরো হয়ে গেল আর ওই বাচ্চা ওই শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চা খিদের জ্বালায় জোরে জোরে কাঁদছিল আর ওর আওয়াজ ওই জনশূন্য জায়গায় গর্জন করছিল। অমিত অটো চালাতো। একদিন অনেক কাজ হওয়ার কারণে রাত 12টা বেজে গেছিল। অমিত ঘরেই তখন ফিরছিল আর তখন রাস্তায় অমিত একটা সুন্দর মেয়েকে দেখতে পেল। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এত রাতে নির্জন জঙ্গলে কি করছেন? দাদা, আমি এখানে কাউকে চিনি না, এখানে নতুন এসেছি। কোথায় যাবেন আপনি? সে তাকে একটা কাগজ দিয়ে বলল, আমি এই ঠিকানায় যাব। ঠিক আছে ম্যাডাম। অমিত নিজের অটো চালাচ্ছিল আর তখন ওর চোখ আয়নায় পড়ে গেল। আয়নায় রূপার আসল চেহারা দেখা যাচ্ছিল। রূপা একটা ডাইনি ছিল। হে ভগবান, এ কি সমস্যা এসে পড়লো! এই মেয়েটা তো একটা ডাইনি। ভগবান, আমার রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও। দাদা, ব্যাস, অটো থামিয়ে দিন, আমি এখানেই যাব। হে ভগবান, রক্ষা করো, ভগবান রক্ষা করো। কত টাকা হলো? অমিত টাকা না নিয়েই ভয়ের চোটে অটোকে পুরো গতিতে চালিয়ে নিজের ঘরে চলে যায়। কিছু না খেয়ে দিয়েই অমিত ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল, রাতে কি হয়েছিল গো? ভূত দেখে ফেলেছিলে নাকি? তুমি কি করে জানলে? আরে, আমি তো মজা করছিলাম। তুমি সোজা এলে আর কোনো কথা বললে না, খাবারও খেলে না, আর গিয়ে শুয়ে পড়লে। আমার কিছু মনে নেই। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলছিল আর তখনই রূপা দরজাটা খটখটালো। আমি কি ভেতরে আসতে পারি? রূপাকে দেখে অমিতের ঘাম ঝরতে লেগে গেল। আসুন, ভেতরে আসুন, আসুন। এই এলাকায় আমি নতুন। দাদা কাল আমার থেকে টাকা না নিয়ে ওখান থেকে চলে গেছিলেন। কোনো ব্যাপার নয়। কি হয়েছিল গো? তোমার এত বেশি ঘাম ঝরছে কেন শুনি? গরম, গরমটা আজকে খুব বেশি তো, হয়তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রূপা টাকা দিয়ে চলে গেল। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ওই মেয়েটা থেকে দূরেই থাকবে, তাতেই আমাদের ভালো হবে। আরে, এসব কি বলছো গো তুমি? অমিত কাজ করতে বেরিয়ে চলে যায়। কমলা রূপার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি নতুন এসেছো, একা সব জিনিসপত্র ব্যবস্থা করতে পারবে না, এই জন্য আমি এখানে তোমার সাহায্য করতে চলে এলাম। খুব ভালো করেছেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কমলা। আর তোমার? আমার নাম রূপা। সত্যি বলতে দাদা খুবই ভালো, উনি রাতে আমার সাহায্য করেছিলেন। রূপা নামটা খুবই সুন্দর। যদি তোমার কিছু সাহায্য লাগে তাহলে আমায় অবশ্যই বলো। কমলা ওখানে এক অদ্ভুত গন্ধ অনুভব করলো আর ও ঘরে চলে গেল। রাত হয়ে গেল। অমিত আর কমলা তখন শুয়ে পড়েছিল। তখনই কমলা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়ে গেল। কমলা জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখল। তখন সে ডাইনিকে দেখতে পেল। ডাইনি, ডাইনি! আমি ছাড়বো না, ছাড়বো না আমি।
আরে ওঠো গো, আরে ওঠো না, দেখো না বাইরে কে এসেছে। ডাইনি, আমি জানতাম এটাই হবে। এখন কেউ বাঁচবে না, আমরা সবাই মারা পড়বো। কি, তুমি এটা জানতে? হ্যাঁ, কিছু না, চুপচাপ শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই অমিত এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে চলে গেল। প্রধানের সঙ্গে অমিতের বন্ধু সুমিতও ছিল। অমিত, কি হয়েছে? খুব ভয় ভয় লাগছো। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু হয়েছেটা কি আগে বলবে তবে না। আমাদের এলাকায় ডাইনি রয়েছে। কাল রাতে আমি আর আমার স্ত্রী কমলা দুজন ওই ডাইনিটাকে দেখেছি। ডাইনি কিছু বলছিল? হ্যাঁ, বলল যে রাতে আমি যাকে দেখে ফেলবো তাকে আমি ছাড়বো না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আরে আমাদের এলাকায় কোনো ডাইনি নেই। প্রধানবাবু ওখান থেকে চলে গেল। অমিত আর সুমিত নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। অমিত, আমাদের এলাকায় একটা নতুন মেয়ে এসেছে রে, খুব সুন্দরী, ওকে আমার খুব পছন্দ। সুমিত, তুমি দূরে থাকবে ওই মেয়েটার থেকে। কি হয়েছে, এইভাবে কেন বলছো? কারণ ওই মেয়েটাই আসল ডাইনি। তুমিও না দারুণ মজা করো ভাই। আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, একদিন পছতাবে। একদিন প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে রূপাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। তাহলে তুমি সেই নতুন মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম এই এলাকার প্রধান বাবু। আচ্ছা, তাহলে আপনি সেই প্রধান বাবু। আপনার যদি এখানে কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলে দেবেন। সাহায্য? সেটা তো তোর দরকার হবে আজকে। কিছু বললেন আপনি? কিছু না, আজ রাতে আপনি আমার বাড়িতে আসুন খাবার খেতে। রাত হয়ে গেল। অমিত আর তার স্ত্রী কমলা দুজনে ঘুমাতে পারে না। ওরা দুজন রাতে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তখনই অমিত বাইরে প্রধান বাবুকে দেখতে পায়। এই প্রধান বাবু একে এত রাত্রে বাইরে কি করছে? হবে কিছু কাজ করতে দাও না ওকে। আজ প্রধান ডাইনির হাত থেকে বাঁচবে না। তখনই রূপা প্রধানের কাছে চলে আসে। এখন এই রূপা প্রধানের কাছে কেন চলে এলো? সেই সময় রূপা ডাইনি রূপ ধারণ করে নেয়। হে ভগবান, রূপাই তো আসল ডাইনি। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তখনই ডাইনি প্রধানের গলা ধরে হাওয়ায় চাকিয়ে ধরে। তোমার এত সাহস যে তুমি আমার কাছে আসবে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব একেবারে চিরকালের জন্য। ডাইনি প্রধানের রক্ত চুষে চুষে তাকে মেরে ফেলে। এইসব দেখে অমিত আর কমলা খুব ভয় পেয়ে যায়। সকালে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এখন আমাদের কি হবে? এই রূপা এইভাবেই আমাদের সকলকে এক এক করে মেরে ফেলবে গো। এখন ভগবানই বাঁচাবে আমাদের সবাইকে। আমরা না এই জায়গাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আজ কিছু টাকা ধার করে নিয়ে আসছি, কাল আমরা এই এলাকাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। অমিত কাজের জন্য বেরিয়ে চলে যায়। কমলা ঘরে একাই থাকে। তখনই রূপা ওখানে চলে আসে। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, একটু কি চিনি পাওয়া যাবে? আজ এই ডাইনি আমাকে মেরে ফেলবে, আমার রক্ত খেয়ে ফেলবে। দিদি, দিদি, কি এত ভেবে চলেছো তুমি? কিছু না রূপা। কি যেন চাই তোমার? একটু চিনি দরকার ছিল। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। কমলা রূপাকে চিনি দিয়ে দিল। রূপা তারপর চলে গেল। রাত অনেক হয়ে গেল। অমিত অটো নিয়ে বাড়ি ফিরছিল।
আজকেও অনেক রাত হয়ে গেছে, ওই ডাইনির হাতে যদি আমি পড়ে যাই তাহলে জ্যান্ত বাঁচবো না। তখনই অমিত সুমিতকে দেখতে পেয়ে যায়। অমিত তারপর অটো থামিয়ে দিল। অমিত কিছু বলতে চাইছিল, তার আগেই অমিত ওখানে রূপাকে দেখতে পেয়ে যায়। হে ভগবান, এ তো ডাইনি রূপা। আজকে ও আমার বন্ধু সুমিতকে ছাড়বে না। আমি সুমিতকে মানা করেছিলাম, ও আমার কথা শুনলো না। যাই হোক না কেন, ওকে আমাকে বাঁচাতেই হবে। অমিত দুজনের পেছনে আসতে লাগলো। তখনই অমিত দুজনের কথাগুলো শুনতে পেয়ে গেল, আর অমিত লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। রূপা, তুমি সত্যিই খুব সুন্দর। সুন্দর? আর আমি? এটা বলে রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। ডাইনি? এখন কেমন লাগছি তোকে আমি? হ্যাঁ, খুব সুন্দর তাই না? খুব সুন্দর তাই না? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। অমিত কিছু করতে পারত, তার আগেই ডাইনি সুমিতের গলা ভেঙে দেয় আর তার রক্ত খেতে লেগে যায়। অমিত এই সব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে অটো নিয়ে বাড়ি চলে যায়। কি হলো গো, এত দেরি কি করে হয়ে গেল? হ্যাঁ, আর এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ, কমলা, ওই ডাইনিটা সুমিতকে আমার সামনে মেরে দিল। আমি ওখানেই ছিলাম, সব দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কি? সুমিতকে মেরে দিয়েছে ওই ডাইনিটা? হ্যাঁ, এখন এই ডাইনিটার কিছু করতেই হবে, না হলে আমাদের মধ্যে কেউই জ্যান্ত বাঁচবো না। আমি একজন বাবাকে চিনি, উনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। অমিত আর কমলা সকাল হতেই বাবার কাছে চলে যায় আর বাবাকে পুরো ঘটনার ব্যাপারে বলে দেয়। খোকা, আমি তোমার বন্ধুদের তো ফেরত আনতে পারবো না, কিন্তু এই ডাইনিকে আমি ছাড়বো না। এখন আর একটাও প্রাণ যাবে না। বাবা, দয়া করে কিছু করুন, এর সমাধান আছে। আমি যা বলবো ব্যাস তোমরা ওইটুকু করে রেখে দিও। আমি কাল তোমাদের ঘরে আসবো। আপনি বলুন আমাদের কি করতে হবে? অনেকগুলো কাঠ জড়ো করে রেখে দিও, আর কাউকে কিছু বলবে না যে এইসব আমি তোমাকে করতে বলেছি। কমলা বাড়িতে ফিরে চলে আসে, যেমনটা বাবা ওদের বলেছিল সেইভাবেই অমিত অনেকগুলো কাঠ নিয়ে জমা করে রেখে দেয়। সন্ধে হয়ে গেল, তারপর বাবা ওখানে চলে আসে। নমস্কার বাবা। সদা সুখী থাকো খোকা। কাঠগুলোর ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে। রাত হয়ে গেল, বাবা পুজো করতে শুরু করে। তখনই রূপা ডাইনি হয়ে বাইরে চলে আসে। কার এত সাহস যে আমাকে ডেকে পাঠিয়েছে? আজকে আমি তার রক্ত খেয়ে ফেলবো। আমার সাহস হয়েছে, আজকে তোর শেষ দিন। তাহলে বল, তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ, তোর রক্ত খেতে চাই। অমিত, কাঠগুলোতে আগুন লাগাও। অমিত কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। ডাইনি যখনই বাবাকে মারার চেষ্টা করলো, বাবা ডাইনিকে আগুনে ধাক্কা দিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে মরে যায়। এবার এই ডাইনি শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার কখনো ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ বাবা। সেই দিনের পরে ডাইনি দ্বিতীয়বার কখনো আসেনি। অমিত আর কমলা হাসি খুশিতে থাকতে লাগলো।